আবহবিকার আবহবিকার মানে কি? আবহাওয়ার দ্বারা, আবহাওয়ার উপাদানের দ্বারা যখন মাটি চূর্ণ বিচূর্ণ হয় বা পাথর চূর্ণ বিচূর্ণ হয়, সেটাকে এক কথায় আবহবিকার বলে। আবহবিকার বা ওয়েদারিং শব্দটা আবহাওয়া থেকে এসছে। আবহবিকারের ইংলিশ টার্ম হচ্ছে ওয়েদারিং। এই শব্দটা আবহাওয়া বা ওয়েদার কথা থেকে এসছে। বোঝা গেল? মেন কথা হচ্ছে আবহাওয়ার উপাদান, যেমন হচ্ছে সূর্যের তাপ, বৃষ্টি, ঠিক আছে, বায়ু প্রবাহ, এগুলোর দ্বারা যখন মাটি বা পাথর টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে এবং যেখানে ভাঙবে সেখানেই পড়ে থাকবে, সেখান থেকে অন্য কোথাও যাবে না, এই যে ঘটনাটা ঘটছে, আবহাওয়ার উপাদানের দ্বারা মাটি চূর্ণ বিচূর্ণ হচ্ছে, পাথর চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং সেখানেই পড়ে থাকছে, এই ঘটনাটাকে এক কথায় বলা হয় আবহবিকার। বোঝা গেল? আবহবিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে কি কি আছে? উষ্ণতা, উষ্ণতা মানে হচ্ছে সূর্যের তাপ। যেমন গরমকালে আমাদের গরম লাগে, মানে সূর্যের তাপটা তখন অনেক বেশি থাকে, তখন দেখবে শুকনো মাটি ফেটে যায়, শুকনো মাটিতে ফাটল ধরে, মাটি ফেটে যায় সূর্যের তাপে, ঠিক আছে? তো উষ্ণতা আবহাওয়ার একটা প্রধান উপাদান। আর্দ্রতা, আর্দ্রতা মানে মেঘাচ্ছন্ন অবস্থা। জলীয় বাষ্প যখন বেশি হয়ে যায় তখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন আমাদের আরো বেশি মানে গরম ফিলটা হয়। যেমন আমরা কথায় কথায় বলি না, আজকে হিউমিডিটি অনেক বেশি, আজকে মানে গরমটা বেশি লাগছে কারণ আজকে আকাশে মেঘ অনেক বেশি। এই মেঘ বেশি থাকাটা হচ্ছে আর্দ্রতা। বোঝা গেল? উষ্ণতা আবহাওয়ার একটা উপাদান যেটা সূর্যের তাপের থেকে হয়। আর্দ্রতা মেঘের থেকে হয়, যার জন্য আমরা তাপটা বেশি ফিল করি, গরম লাগে আমাদের। বৃষ্টিপাত এটা আবহাওয়ার একটা উপাদান, ঠিক আছে। তুষারপাত মানে হচ্ছে বরফের টুকরো বৃষ্টির মতন ঝরে পড়াকে তুষারপাত বলে। এই সমস্ত জিনিস যখন মাটিকে চূর্ণ বিচূর্ণ করে বা পাথরকে চূর্ণ বিচূর্ণ করে, সেটাকে আবহবিকার বলে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো? আবহাওয়ার উপাদানের দ্বারা মাটি মানে ভেঙে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হওয়াটাই হচ্ছে আবহবিকার। বোঝা গেল? এবার আমরা জানবো আবহবিকারকে কেন স্থৈতিক প্রক্রিয়া বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। স্থৈতিক প্রক্রিয়া কাকে বলে? তার আগে আমরা জানবো স্থৈতিক প্রক্রিয়াটা কি, বা স্থৈতিক কথার অর্থ কি। স্থৈতিক কথার অর্থ কোনো একটা জিনিস স্থির থাকা, কোনো একটা জিনিসকে যে জায়গায় তুমি রাখবে সেই জায়গায় থাকবে, সেই জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, ঠিক আছে। যেমন তোমার সামনে তুমি যদি বইকে রেখে দাও, বইটা ওই জায়গাতেই থাকবে, যতক্ষণ না তুমি সেটাকে নাড়াচ্ছ ততক্ষণ ওখানে থাকছে। এই যে স্থির থাকছে বইটা, এই ব্যাপারটাকে বলা হয় স্থৈতিক ব্যাপার। আর স্থৈতিক প্রক্রিয়া মানে কি? পাথর টুকরো টুকরো হচ্ছে, কিন্তু যেখানে টুকরো টুকরো হচ্ছে সেখানে স্থির থাকছে, সেখান থেকে অন্য জায়গায় যাচ্ছে না। আবহবিকারকে কেন স্থৈতিক প্রক্রিয়া বলা হয়? পরীক্ষায় আসে। আবহবিকারকে স্থৈতিক প্রক্রিয়া কেন বলা হয়, তার উত্তর হচ্ছে আবহবিকারের ফলে পাথর টুকরো টুকরো হয়, যে জায়গায় টুকরো টুকরো হয় সেই জায়গায় স্থির থেকে যায়, সেই জায়গা থেকে অন্য জায়গায় যায় না। আর যখনই সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, কিসের দ্বারা যাবে? জলের প্রবাহে চলে যাবে, বৃষ্টির প্রবাহে চলে যাবে, হাওয়ার প্রবাহে চলে যাবে। যেমন বালি হাওয়াতে উড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। ধরো কোনো পাহাড়ের উপরে পাথর টুকরো টুকরো হয়ে গেছে, তার উপরে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টির জলটা যখন পাহাড় থেকে নিচের দিকে নামবে তখন পাথরের টুকরোগুলো উপর থেকে নিচের দিকে নেমে আসবে। এই যে পাথরের টুকরোগুলো উপর থেকে নিচে গড়িয়ে চলে আসছে, এই ব্যাপারটা তখন ক্ষয়ীভবন হয়ে যাচ্ছে বা পুঞ্জিত ক্ষয় হয়ে যাচ্ছে বা নগ্নি ভবন চলে আসছে। এই টার্মসগুলো তখন ইউজ করা হবে। যতক্ষণ এক জায়গায় স্থির থাকছে পাথরের টুকরো ততক্ষণ পর্যন্ত সেটা আবহবিকার। আবহবিকারের পরের স্টেপই হচ্ছে ক্ষয়ীভবন, মানে ক্ষয় হয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন মানে পাথরের টুকরোগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। পুঞ্জিত ক্ষয় কি? যখন পাথরের টুকরো মধ্যাকর্ষণ শক্তির টানে ওপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে পুঞ্জিত ক্ষয় বলে। মধ্যাকর্ষণ শক্তির টান আমরা জানি কি? ধরো একটা পেন নিলে, ছেড়ে দিলে নিচে পড়ে গেল, কেন পড়লো? উপরে উঠতে পারতো, মধ্যাকর্ষণ শক্তির জন্য নিচে পড়ে যায়। মধ্যাকর্ষণ শক্তি কি? পৃথিবী সব জিনিসকে নিজের দিকে টেনে রাখে,
তার জন্য আমরা পৃথিবীর ওপরে থাকতে পারছি। যদি না টেনে রাখতো সবাই ছিটকে চলে যেত, কারণ পৃথিবী ক্রমশ ঘুরছে নিজের চারিদিকে এবং সূর্যের চারিদিকে। আর নিগতি বার্ষিকতি আমরা জানি, বুঝলে? এবার কথা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। যখন কোশ্চেন আসবে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, তখন উত্তর হবে একটাই, মধ্যাকর্ষণ শক্তির টানে পাথরের টুকরো বা মাটি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন সেটা পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়বে। আর যখন মধ্যাকর্ষণ শক্তি বাদে বৃষ্টি বৃষ্টির জল নামার সাথে সাথে পাথরের টুকরো উপর থেকে নামতে পারে, ঝর্ণার জল উপর থেকে পাহাড়ের উপর থেকে নামার সময় পাথরের টুকরো নামতে পারে, বা বায়ু প্রবাহের ফলে বালি এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় জমা হতে পারে, সেই জিনিসগুলো সব ক্ষয়ীভবনের মধ্যে আসবে। বোঝা গেল? তখন সেটা পুঞ্জিত ক্ষয়ের মধ্যে থাকবে না, তখন সেটা ক্ষয়ীভবনে চলে যাবে। এইভাবে আবহবিকার চ্যাপ্টারে প্রতিটা মাটিকে নিয়ে আছে। আবহবিকার মেন হচ্ছে মাটি কিভাবে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাচ্ছে, সেগুলোকে ভূগোলের ভাষায় কি কি নাম দেওয়া হয়েছে সেটা নিয়ে পুরো চ্যাপ্টারটা আছে। বোঝা গেল? তো আবহবিকার কাকে বলে বুঝলাম, পুঞ্জিত ক্ষয় কাকে বলে বুঝলাম, ক্ষয়ীভবন কাকে বলে বুঝলাম। এবার হচ্ছে নগ্নীভবন। নগ্নীভবন মানে নেমে আসা, পাহাড়ের ওপর থেকে পাথরের টুকরো নেমে আসছে, নেমে আসাকেই ভূগোলের ভাষায় বলা হয় নগ্নীভবন, মানে নেমে আসছে। বোঝা গেল? নেমে আসাকে কি বলে? নগ্নীভবন। ঠিক আছে? আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে। ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিচ্ছি। আবহবিকার আবহাওয়ার উপাদানের দ্বারা হবে। ক্ষয়ীভবন হতে গেলে মূলত বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ এর দ্বারা ক্ষয়ীভবন হতে হবে। বোঝা গেল? আবহবিকার প্রথমেই আবহাওয়ার উপাদান তার সাথে জড়িয়ে থাকবে, তারপরে আবহবিকার মানুষের দ্বারাও হতে পারে, পশু পাখির দ্বারাও হতে পারে, অন্যান্য প্রাণীর দ্বারা হতে পারে, উদ্ভিদের দ্বারা হতে পারে। শুধুমাত্র যে আবহাওয়ার উপাদানের দ্বারা হবে তা নয়, আবহবিকার কিন্তু অন্যান্য কারণেও হতে পারে। মেন কথা হচ্ছে মাটি চূর্ণ বিচূর্ণ হওয়া নিয়ে কথা, পাথর চূর্ণ বিচূর্ণ হওয়া নিয়ে কথা। যার দ্বারাই হোক না কেন সেটা আবহবিকারের মধ্যে পড়বে। প্রাথমিকভাবে আবহবিকার নামটা এসছে আবহাওয়ার উপাদানের দ্বারা হচ্ছে বেশি, তাই আবহবিকার নামটা এসছে। কিন্তু মানুষের দ্বারাও মাটি চূর্ণ বিচূর্ণ হয়, পশু পাখির দ্বারাও মাটি চূর্ণ বিচূর্ণ হয়, উদ্ভিদের দ্বারাও মাটি চূর্ণ বিচূর্ণ হয়। তো সেগুলো সেকেন্ডে আসছে, ফার্স্টেই আবহাওয়ার উপাদানগুলো আসছে, কারণ আবহাওয়ার উপাদানের দ্বারা বেশি হয় মাটি এবং পাথর চূর্ণ বিচূর্ণ। বোঝাতে পারলাম? এবার চলে আসছি আবহবিকারের প্রকারভেদ, মোস্ট ইম্পর্টেন্ট। আবহবিকারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? মেনলি আবহবিকারকে 3 ভাগে ভাগ করা যায়: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কাকে বলে? যান্ত্রিক আবহবিকার মানে যন্ত্রের দ্বারা যে আবহবিকার হয় সেটাকে যান্ত্রিক আবহবিকার হিসেবে ধরে নিতে পারো। এবার যন্ত্র মানে শুধুমাত্র যে তোমার হাতুড়ি দিয়ে পাথর ভাঙতে হবে তেমন নয়, সূর্যের তাপে যে পাথর টুকরো টুকরো হচ্ছে সেটাও যান্ত্রিক আবহবিকারের মধ্যে পড়ছে। কেন? সূর্যের তাপটা এখানে যন্ত্রের মতন কাজ করছে। তুমি একটা পাথর নিলে, হাতুড়ি দিয়ে পাথরটাকে ভাঙলে, তুমি বলতে পারো না এটাই যান্ত্রিক আবহবিকার, কারণ হাতুড়িটা যন্ত্র দিয়ে আমি পাথরটা ভাঙলাম। ঠিক আছে? শুধুমাত্র এটাকে তুমি যান্ত্রিক আবহবিকার বলতে পারো না। সূর্য যে কিরণ দিচ্ছে, সূর্যের যে তাপটা পড়ছে, সেটা তো একটা বল আছে, তারও একটা পাওয়ার আছে। সেই পাওয়ারের জন্য পাথর টুকরো টুকরো হচ্ছে, সেটাও যান্ত্রিক আবহবিকারের মধ্যেই পড়বে। আর রাসায়নিক আবহবিকার কাকে বলে? যখন বিক্রিয়া হয়, কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, যেমন একটা পাত্রের মধ্যে 1 বালতি জলের মধ্যে তুমি 1 টুকরো চুন নিয়ে ফেলে দিলে, দেখবে জলগুলো ফুটতে থাকবে টকবক করে, এবং জলটা পুরো সাদা দুধের মতন কালার হয়ে যাবে। ওটা হচ্ছে রাসায়নিক আবহবিকার, মানে কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হলো। রাসায়নিক আবহবিকার এইভাবে হতে পারে। ঠিক আছে? যান্ত্রিক আবহবিকার যন্ত্রের দ্বারা হতে পারে বা আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা হতে পারে, আর রাসায়নিক আবহবিকার বিক্রিয়ার দ্বারা হতে পারে। ঠিক আছে? আর নেক্সট বলছে জৈব আবহবিকার। আবহবিকারের 3 নম্বর প্রকারভেদের মধ্যে থাকছে জৈব আবহবিকার। জৈব আবহবিকার কি? জীবের দ্বারা হবে।
জীব মানে আমরা কি জানি? মানুষ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ, সবাই জীব, সবার মধ্যে জীবন আছে, তাই তো? মানুষের দ্বারা আবহবিকার কিভাবে হয়? মানুষ বুলডোজার নিয়ে গিয়ে পুকুর খনন করে, মানুষ বুলডোজার নিয়ে গিয়ে পাহাড় কেটে নিয়ে আসে, বা কৃষিকার্য করতে গেলে নাঙলের দ্বারা চাষ করা হয়, মাটি খোঁড়া হয়। মেন কথা, মাটি যখন চেঞ্জেস হবে, সেটা যেভাবেই হোক, তখন সেটা আবহবিকার হবে। তো জৈব আবহবিকারের মধ্যে মানুষের দ্বারা হতে পারে, কেঁচোর দ্বারা হতে পারে, শেয়ালের দ্বারা হতে পারে, ইঁদুরের দ্বারা হতে পারে, অন্যান্য প্রাণীর দ্বারা হতে পারে, কারণ প্রত্যেকেই গর্ত খুঁড়ে মাটিটাকে নষ্ট করে। নষ্ট করা মানে মাটিটাকে খুঁড়ে টুকরো টুকরো করে দেয়। বোঝা গেল? তো এই জিনিসগুলো জৈব আবহবিকারের মধ্যে চলে আসবে। আমি আরেকবার ক্লিয়ার বলছি, শ্রেণী বিভাগগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকারের মধ্যে কি হবে? যন্ত্রের দ্বারা হতে হবে এবং আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা আবহবিকার হতে হবে। রাসায়নিক আবহবিকার, দুটো জিনিসের মধ্যে বিক্রিয়া করে রাসায়নিক আবহবিকার হতে হবে। আর জৈব আবহবিকার বিভিন্ন জীবজন্তুর দ্বারা মাটি চূর্ণ বিচূর্ণ হতে হবে। এই হলো প্রকারভেদ, মেন প্রকারভেদ তিনটে। ঠিক আছে, এবার চলে আসছি যান্ত্রিক আবহবিকারের মধ্যে আবার প্রকারভেদ আছে। প্রত্যেকটার মধ্যে আবার পার্ট পার্ট করে প্রকারভেদ আছে। মেন তিনটে প্রকারভেদ আবহবিকারের: যান্ত্রিক, রাসায়নিক আর জৈব। যান্ত্রিক আবহবিকারের মধ্যে আবার পাঁচটা ভাগ আছে। যান্ত্রিক আবহবিকারের মধ্যে পাঁচটা ভাগ আছে। এক নম্বর ভাগ হচ্ছে উষ্ণতার প্রভাবে। উষ্ণতা মানে সূর্যের তাপ। আমি যেটা বললাম, শুধুমাত্র যন্ত্র দিয়ে তুমি পাথরকে টুকরো করলে সেটাই যে আবহবিকার হবে তা নয়। সূর্যের তাপের দ্বারাও পাথর টুকরো টুকরো হয়, মাটি ফাটল ধরে। তো এখানে সেটাই বলছে, উষ্ণতার প্রভাবে মানে সূর্যের তাপের প্রভাবে একরকম ভাবে আবহবিকার হতে পারে, সেটাও যান্ত্রিক আবহবিকার। প্রস্তরচায়ী খণ্ডীকরণ, ডিটেলসটা বলে দিচ্ছি। প্রস্তরচায়ী খণ্ডীকরণ, প্রস্তর মানে হচ্ছে পাথর, চাই মানে হচ্ছে চাকের মতন ফেটে যাওয়া। প্রস্তরচায়ী খণ্ডীকরণ মানে খণ্ড খণ্ড হয়ে যাওয়া, খণ্ড খণ্ড হয়ে যাওয়া। বোঝা গেল? শল্ক মোচন, শল্ক মোচনটা আমি ডিটেলসে বলে দেব, আমি এখানে শর্টে বলে দিচ্ছি। শল্ক মোচন হচ্ছে পাপড়ি, শল্ক মানে পাপড়ি, ফুলের পাপড়ি। ঠিক আছে, পেঁয়াজের যেরকম খোসা ছাড়ালে পরপর পেঁয়াজের খোসাটা উঠে আসে, মানে শল্ক বলতে পেঁয়াজের খোসাটাকে বলা হচ্ছে, বা ফুলের পাপড়িকে শল্ক বলতে পারে। শল্ক মোচন কিভাবে হয়? যখন একই জিনিস দিয়ে কোনো একটা পাথর তৈরি, ধরো গ্রাফাইট, শুধুমাত্র পাথরটার মধ্যে গ্রাফাইট শিলা আছে, অন্য কোনো শিলা নেই। ঠিক আছে, তখন ওই পাথরের উপরে যখন সূর্যের তাপ পড়বে, তখন পাথরটা যখন ফাটবে, তখন পেঁয়াজের খোসার মতন এরকম সুন্দরভাবে ফাটবে। পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম গোল 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 করে পেঁয়াজের খোসা ছিঁড়ে যায়, ফুলের পাপড়ি যেরকম কড়ির থেকে ফোটে, সেরকম করে একদম পাপড়িগুলো ফুলবে, মানে পাথরের ওপর থেকে গোল 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 হয়ে ফুলবে। শুধুমাত্র একরকম পদার্থ দিয়ে পাথরটা তৈরি হতে হবে, তাহলেই শল্কমোচন হবে। যদি গ্রাফাইটের সাথে বক্সাইট মিশে থাকে তাহলে কিন্তু হবে না। শুধু গ্রাফাইট দিয়ে যে পাথরটা তৈরি হবে, তার উপরে যখন সূর্যের তাপ পড়বে, তখন সেটা পেঁয়াজের খোসার মতন খসে পড়বে। এই যে পেঁয়াজের খোসার মতন খসে পড়ছে, এই ব্যাপারটাকে বলা হবে শল্ক মোচন। মোচন মানে খসে পড়া, শল্ক মানে পাপড়ি। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। ক্ষুদ্র কণা বিস্ফোরণটা কি? যখন একটা পাথরের মধ্যে অনেক রকম মৌলিক পদার্থ থাকবে, যেমন হেমাটাইট থাকতে পারে, কয়লা থাকতে পারে, বক্সাইট থাকতে পারে, গ্রাফাইট থাকতে পারে, এই জাতীয় বিভিন্ন পদার্থ একসাথে মিশে থাকবে কোনো পাথরের মধ্যে, তখন তার উপরে যখন সূর্যের তাপ পড়বে, তখন সেটা আর পেঁয়াজের খোসার মতন ফুলবে না, তখন সেটা নানা রকম টুকরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উষ্ণতার ফলে নানা রকম টুকরে চূর্ণ বিচূর্ণ হবে, তার কোনো শেপ থাকবে না। বোঝা গেল? কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা হচ্ছে চওড়া, কোনোটা হচ্ছে ত্রিভুজের মতন, কোনো শেপ থাকবে না, উল্টো পাল্টা ভাবে ফেটে যাবে। এই যে উল্টো পাল্টা ভাবে ফেটে যাচ্ছে এবং ছোট ছোট কণায় ফেটে যাচ্ছে,
এই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। ক্ষুদ্র কণা মানে ছোট ছোট কণায় সেটা ভেঙে যাচ্ছে, বিস্ফোরণ মানে ভেঙে যাচ্ছে, বোঝা গেল? এটা যান্ত্রিক প্রক্রিয়ার আরেকটা ভাগ। আচ্ছা, তুহিনী খণ্ডীকরণ নেক্সট। তুহিনী খণ্ডীকরণ মানে হচ্ছে যখন বরফের চাপ ওপর থেকে নিচে নেমে আসবে, তখন পাথরের উপরে যে চাপ সৃষ্টি করবে, সেই চাপ সহ্য করতে না পেরে পাথরের মধ্যে ফাটল সৃষ্টি হবে এবং পাথর টুকরো টুকরো হয়ে যাবে। তখন সেটাকে বলা হবে তুহিনী খণ্ডীকরণ। তুহিন মানে হচ্ছে বরফ, বরফের দ্বারা পাথর টুকরো টুকরো হচ্ছে, বোঝা গেল? সেটাকে বলা হবে তুহিনী খণ্ডীকরণ। আচ্ছা, তুষারের ক্রিয়া। তুষার মানে হচ্ছে বরফ যখন ওপর থেকে বৃষ্টির মতন ঝরে পড়ে, সেটাকে বলা হয় তুষার ঝরে পড়ছে, মানে বরফের বৃষ্টি, বোঝা গেল? যখন বরফ ওপর থেকে বৃষ্টির মতন পাহাড়ের বুকে ঝরে পড়বে, তখন পাহাড়ের ওপরে যে পাথরগুলো থাকবে সেগুলোকে ফাটল ধরিয়ে দেবে, তার মধ্যে সেগুলো ফেটে যাবে, বোঝা গেল? ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এই ব্যাপারটাকে বলা হবে তুষার ক্রিয়ার দ্বারা যান্ত্রিক আবহবিকার। তুষার ক্রিয়ার দ্বারা যান্ত্রিক আবহবিকার, বোঝা গেল? নেক্সট, কলয়েড উৎপাটন। কলয়েড উৎপাটনটা আমি ডিটেলসে বলবো, অনেকটা বড়। আর জৈবিক কার্যাবলী, জৈবিক কার্যাবলীর মধ্যে অনেক কিছু আছে। উদ্ভিদ, তার ফার্স্ট বলছি উদ্ভিদ। উদ্ভিদ কিভাবে পাথর বা মাটিকে খণ্ড বিখণ্ড করতে পারে। পাহাড়ে ঘুরতে গেলে দেখবে পাহাড়ের গায়ে যে গাছগুলো আছে, সে গাছগুলো শিকড় পাথরকে ফাটিয়ে দিচ্ছে। যদি পুরনো কোনো বাড়িতে যাও, দেখবে দেওয়ালে কোনো গাছ যদি উঠতে থাকে, দেওয়ালটাকে ফাটিয়ে দিচ্ছে গাছের শিকড়। এই যে গাছের দ্বারা মাটি, পাথর, ইট টুকরো টুকরো হচ্ছে গাছের শিকড়ের প্রেসারে, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদের দ্বারা আবহবিকার। উদ্ভিদ একটা জীব, উদ্ভিদের দ্বারা আবহবিকার হচ্ছে, তার মানে জৈব আবহবিকার হচ্ছে, বোঝা গেল? মানুষের দ্বারা অনেকভাবে আবহবিকার হয়। মানুষ উন্নত যন্ত্রপাতির দ্বারা পাথরকে টুকরো টুকরো করে, মাটি কাটতে পারে, বুলডোজার দিয়ে অনেক মাটিকে খণ্ড খণ্ড করতে পারে, পুকুর কাটতে পারে, খাল বিল কাটতে পারে, পাহাড় কেটে নিয়ে আসতে পারে, ঠিক আছে? টোটালটাই হচ্ছে জৈব আবহবিকারের মধ্যে পড়ছে। আর আমাদের চোখে আমরা দেখতে পাই বেরোলেই, বর্ষাকালে বিশেষ করে, কেঁচো কি করে, মাটি খোঁড়ে। কেঁচো মাটি খুঁড়ে মাটিকে ছোট্ট ছোট্ট কণায় তুলে দেয় উপর দিকে। এই কেঁচোর দ্বারা মাটি যখন খণ্ড খণ্ড হচ্ছে, সেটাও তোমার আবহবিকারের মধ্যে পড়ছে, জৈব আবহবিকারের মধ্যে পড়ছে, ওকে? আরো অনেক প্রাণী আবহবিকার করে, যেমন শেয়াল গর্ত খোঁড়ে, ঠিক আছে? কুকুর মাটিকে গর্ত করতে পারে, ঘোড়া যেখান দিয়ে দৌড়াবে সেখান দিয়ে গর্ত হতে পারে। কেঁচো, কেঁচো কিভাবে মাটি খোঁড়ে আমরা জানি।